প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ফিজিক্স 1 বিষয়টির কাজ, ক্ষমতা ও শক্তি নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় শক্তির নিত্যতা সূত্র, পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ, পরন্ত বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সমপরিমাণ গতিশক্তি লাভ করে এই প্রশ্নের প্রমাণ। এই লেকচারে আমি এই যে দুইটা প্রশ্ন আলোচনা করব, এই দুইটা প্রশ্ন আসলে একই রকম, প্রমাণটা প্রায় কাছাকাছি, তবে দুইটা আলাদাভাবে আসে। অনেকেই এই ভুলটা করে যে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ আসলে শেষেরটা দিয়ে দেয়, আবার শেষেরটা আসলে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণটা দিয়ে দেয়। তো আজকে আমরা এই যে কনফিউশনটা দূর করব। তো এই দুইটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় সময় এসেছে। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি প্রথমে শক্তির নিত্যতা সূত্র আলোচনা করেছি। শক্তির নিত্যতা সূত্র কি? আমরা জানি মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তর করা যায় মাত্র। আর এটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি। তো শক্তির নিত্যতা সূত্রটা হলো মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো ঠিক সেই পরিমাণ শক্তি আছে। এই শক্তির পরিমাণটা অপরিবর্তনীয়। আর শক্তিকে আমরা সৃষ্টি বা ধ্বংস করতে পারি না, কেবলমাত্র এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে আমরা শক্তিটাকে রূপান্তর করতে পারি। তো এইটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র। আশা করি তোমরা শক্তির নিত্যতা সূত্র বুঝতে পেরেছ। আমরা যান্ত্রিক শক্তির ক্ষেত্রে নিত্যতা সূত্রটা একটু দেখে নেই। দুইটা প্রশ্নে আসে, শক্তির নিত্যতা সূত্র কখনো আসে, আবার কখনো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র আসে। তো কোনো বস্তুর যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদা ধ্রুব থাকে, অর্থাৎ কোনো একটা বস্তুর যান্ত্রিক শক্তিটা সবসময় সমান থাকে। এখানে আমি লিখে দিয়েছি, দেখো, অর্থাৎ বস্তুর বিভব শক্তি ও গতিশক্তির সমষ্টি সর্বদা সমান থাকে। তার মানে হচ্ছে যান্ত্রিক শক্তি হলো বিভব শক্তি এবং গতিশক্তির সমষ্টি। আর যে কোনো বস্তুর ক্ষেত্রে এই যান্ত্রিক শক্তির মানটা সবসময় সমান থাকে। এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তো আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে এখন শক্তির নিত্যতা সূত্রটা প্রমাণ করব। তো আমি এখানে প্রথমে সূত্রটা দিয়ে দিয়েছি। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রটি হলো অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিপথে সর্বত্র বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে, অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির যোগফল সমান থাকে। তো এখানে দেখো, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বলা যায় এটাকে। তোমাকে যদি বলে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করো, সেক্ষেত্রে তুমি এই যান্ত্রিক শক্তির প্রমাণটা দিবে, অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র যেটা, সেটার প্রমাণটা মূলত আমরা এখানে করব। এখানে আমরা যে কথাগুলো বলেছি, অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় পরন্ত বস্তু, যখন একটা বস্তু অভিকর্ষ বলের প্রভাবে বিনা বাধায় নিচের দিকে পড়তে থাকবে, তখন বস্তুটার গতিপথের যে কোনো বিন্দুতে মোট যান্ত্রিক শক্তিটা সবসময় সমান থাকে, অর্থাৎ গতিপথের যে কোনো বিন্দুতে বস্তুর বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলটা সবসময় সমান থাকে। এটাই হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা শক্তির নিত্যতা সূত্র। তো আমরা এখন এটার প্রমাণটা দেখি। তো তার আগে আমরা এই যে পাশে চিত্রটা দিয়েছি, এই চিত্রটা একটু দেখে নিই। এখানে দেখো, এই যে আমি চিত্র দ্বারা এখানে এই যে এম ভরের একটা বস্তু, এই যে উপরে যে বস্তুটা, এটা এম ভরের একটা বস্তু, এটা ভূমি থেকে এইচ উচ্চতায় আছে। আর ভূমির এই যে দেখো, একদম ভূমির তলের উপরে যে বিন্দুটা, সেটা হচ্ছে সি বিন্দু। আর বস্তুটা যদি এ বিন্দু থেকে আমরা ছেড়ে দেই, তাহলে পড়তে পড়তে একসময় যে সি বিন্দুতে পতিত হবে। তো মাঝখানে যে কোনো একটা বিন্দু আমরা বি ধরে নিলাম। আর বি বিন্দুটা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় আছে। আর এ থেকে বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এ থেকে যখন বস্তুটাকে ছেড়ে দিব, তখন বি বিন্দুতে আসতে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হবে এইচ মাইনাস এক্স। তো এই কথাগুলো আমি এখানে বর্ণনায় বলেছি। তো আমরা একটু বর্ণনাটা দেখে নিই। ধরা যাক, এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে ওঠানো হলো চিত্র 1, অর্থাৎ এই যে চিত্র 1-এ আমি যে কথাগুলো বলেছি, এম ভরের বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে উঠালাম। তো এরপর লিখেছি, দেখো, বস্তুটিকে এইচ উচ্চতায় তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয়েছে, তাই এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি বা বিভব শক্তি। আমরা জানি যে কোনো বস্তুর উপর অভিকর্ষ বলটা সবসময় নিচের দিকে ক্রিয়াশীল, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র বরাবর অভিকর্ষ বলটা কাজ করে। ভূপৃষ্ঠ থেকে যখন এম ভরের বস্তুটাকে আমরা এ বিন্দুতে উঠাবো, তখন এটার উপর অভিকর্ষ বল কিন্তু কাজ করবে। তো অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে আমরা এইচ উচ্চতায় এ বিন্দুতে এম ভরের বস্তুটাকে নিয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হবে, আর যে পরিমাণ কাজ করব সেই কাজটাই মূলত
এই এইচ উচ্চতায় এম ভরের বস্তুর মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। আমরা স্থিতিশক্তি বা বিভব শক্তির সংজ্ঞার মধ্যে এই বিষয়টা পড়ে এসেছি যে বস্তুর অবস্থানের পরিবর্তনে ফলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে সেটাকেই স্থিতিশক্তি বা বিভব শক্তি বলা হয়। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে এ বিন্দুতে উঠাচ্ছি, অতএব এখানে যে স্থিতিশক্তি বা বিভব শক্তিটা সঞ্চিত হবে সেটা হবে অভিকর্ষজ বিভব শক্তি। তো এখানে দেখো পরে দিয়েছি এ বিন্দুতে বস্তুটি স্থির থাকায় এর গতিশক্তি শূন্য হবে। আমরা জানি যে কোনো একটা বস্তুর ব্যাগ যদি শূন্য হয় তখন এর গতিশক্তিটা শূন্য হয়। যেহেতু এম ভরের বস্তুটাকে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে স্থির অবস্থায় রাখছি, অতএব এম ভরের বস্তুটার গতিশক্তিটা অর্থাৎ এ বিন্দুতে গতিশক্তির মানটা শূন্য হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা পরের অংশটা দেখি। এরপরে দেখো এই স্লাইডে আমি লিখেছি, সুতরাং এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপি, তোমরা জানো পটেনশিয়াল এনার্জিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়। তো ইপি এর মানটা হবে mgh। এই বিষয়টা এই অধ্যায়ের লেকচার 2-তে বা পার্ট 2-তে আমি আলোচনা করেছি। এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এইচ উচ্চতায় যদি উঠানো হয় তাহলে বস্তুর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে অর্থাৎ অভিকর্ষজ বিভব শক্তির মানটা হয় mgh। ওই সূত্র থেকে আমরা এখানে সরাসরি লিখে দিয়েছি। এই যে চিত্রতে দেখো, এইচ উচ্চতায় যেহেতু এম ভরের বস্তুটা আছে অর্থাৎ ভর এম উচ্চতা এইচ, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। তো আমরা এখানে লিখতে পারবো এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপি এর মানটা হবে mgh এবং এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি ek = 0। এর কারণ আমরা পূর্বে স্লাইডে বলেছি, যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির আছে অতএব এর গতিশক্তিটা শূন্য হবে। এ বিন্দুতে আমরা স্থিতিশক্তি এবং গতিশক্তির মানটা পেয়েছি। সুতরাং আমরা যদি মোট শক্তি বা যান্ত্রিক শক্তিটা বের করি অর্থাৎ টোটাল শক্তি যদি আমরা ই ধরি তাহলে ই সমান হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি অর্থাৎ ইপি প্লাস কে। তো আমরা যদি মান বসিয়ে দিই ফাইনালি mgh পাবো। অর্থাৎ এ বিন্দুতে বস্তুটার মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তির মানটা হচ্ছে mgh। পূর্বে স্লাইডে আমি বলেছিলাম যদি বস্তুটাকে এ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হয় তাহলে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে, কারণ অভিকর্ষ বল বস্তুর উপরে ক্রিয়াশীল হবে এবং এই অভিকর্ষ বলের কারণে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে। তো এখন আমরা এই কথাগুলো লিখেছি। এখন বস্তুটিকে এ বিন্দু হতে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলে গতিশক্তির সৃষ্টি হবে। বস্তুটি যতই নিচের দিকে নামতে থাকবে অভিকর্ষ বলের প্রভাবে এর বেগ ততই বৃদ্ধি পাবে। যেহেতু এখানে একটা বল ক্রিয়াশীল অর্থাৎ অভিকর্ষ বলের কারণে বস্তুটা নিম্নমুখী হবে বা নিচের দিকে পড়তে থাকবে। আর বল যখন ক্রিয়াশীল হয় আমরা জানি একটা ত্বরণ সৃষ্টি হয়। তো এই ক্ষেত্রে ত্বরণটা হবে অভিকর্ষজ ত্বরণ এবং এই ত্বরণের ফলেই বস্তুর বেগটা বাড়তে থাকবে। অর্থাৎ বস্তুটা যত নিচে যাবে এম ভরের বস্তুর বেগ তত বাড়তে থাকবে। আমি এই কথাগুলো এখানে বলেছি। এরপরে লিখেছি দেখো, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই যে বললাম এম ভরের বস্তুটাকে এ বিন্দু থেকে নিচে যদি আমরা পড়তে দেই মুক্তভাবে তখন এম ভরের বস্তুটা যত নিচে নামবে তত বেশি তার বেগ বাড়বে অর্থাৎ বেগটা বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পাওয়া। এ বিন্দুতে দেখো টোটাল শক্তিটা আমরা বের করেছিলাম mgh, মোট যান্ত্রিক শক্তির মানটা হচ্ছে mgh। এই অবস্থা থেকে অর্থাৎ এ বিন্দু থেকে যখন আমরা বস্তুটাকে নিচে পড়তে দিব মুক্তভাবে তখন যত সময় যাবে ততই এর বেগটা বৃদ্ধি পাবে অর্থাৎ গতিশক্তি বাড়বে। তার মানে হচ্ছে স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই কথাটা এখানে বলেছি। ধরি কোনো এক মুহূর্তে বস্তুটি এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছলো, অর্থাৎ আমরা এই যে এ বিন্দু থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম, ধরলাম কোনো এক সময় বস্তুটা বি বিন্দুতে আসে। বি বিন্দুতে তো আর বস্তুটা স্থির থাকবে না, বি বিন্দু অতিক্রম করবে। তো আমরা ধরলাম এই বি বিন্দুটা যখন বি বিন্দু অতিক্রম করে অর্থাৎ এ বিন্দু থেকে যখন বস্তুটা ছেড়ে দিব তখন বস্তুটা এই যে এ বি হয়ে সি বিন্দুতে ভূমি স্পর্শ করবে। তো যখন বি বিন্দু অতিক্রম করবে তখন আমরা যদি বি বিন্দুর ক্ষেত্রে চিন্তা করি বি বিন্দুতে এটার স্থিতিশক্তি এবং গতিশক্তি দুইটাই থাকবে। যেহেতু বি বিন্দুটা ভূমি থেকে বা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে অতএব এখানে একটা স্থিতিশক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি থাকবে। আবার যেহেতু বস্তুটা গতিশীল বি বিন্দু হয়ে বস্তুটা নিচের দিকে পড়ছে অতএব বি বিন্দুতে গতিশক্তি এবং স্থিতিশক্তি দুইটাই থাকবে। তো আমি এই কথাটাই পরে আবার বলেছি, বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকবে। যদি বি বিন্দুটি ভূমি হতে x উচ্চতায় থাকে তাহলে বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপি এর মানটা হবে mgx। কারণ আমরা পূর্বেই বলেছি যে স্থিতিশক্তি বা অভিকর্ষজ বিভব শক্তিটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা। যেহেতু বি বিন্দুটা ভূমি থেকে যে x মিটার বা x উচ্চতায় আছে অতএব আমরা ধরতে পারবো বি বিন্দুতে স্থিতিশক্তির মানটা ইপি সমান হবে mgx। এরপরে আমি দিয়েছি দেখো যে পরন্ত বস্তুর ক্ষেত্রে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। গতির একটা সূত্র আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এক্ষেত্রে যেহেতু বস্তুটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়তেছে অতএব এখানে ত্বরণটা হবে অভিকর্ষজ
ত্বরণ। তো আমি যে ব্র্যাকেটে এই বিষয়গুলো বলেছি দেখো, বস্তুটির আদিবেগ ইউ ইকুয়াল 0, যেহেতু বস্তুটা এম বিন্দুতে স্থির অবস্থায় ছিল। অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এইচ মাইনাস এক্স। আমরা যেহেতু এখানে ধরেছি যে যদি বি বিন্দুটি ভূমি হতে এক্স উচ্চতায় থাকে, বি বিন্দুটা যেহেতু ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় বা এক্স উচ্চতায় আছে, অতএব বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে এ বিন্দুর উচ্চতাটা ছিল এইচ আর বি বিন্দুর উচ্চতা ভূমি থেকে এক্স, অতএব এ থেকে বি এর দূরত্বটা হবে এইচ মাইনাস এক্স। আমরা এই যে এটাই লিখেছি এস ইকুয়াল এইচ মাইনাস এক্স, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, বি হচ্ছে শেষ বেগ। তো এখান থেকে আমরা বি স্কোয়ার সমান লিখতে পারবো 2g ইন্টু এইচ মাইনাস এক্স। মানগুলো যদি আমরা বসিয়ে দিই, যেহেতু ইউ এর মানটা 0, তো সুতরাং বি বিন্দুতে বস্তুর গতিশক্তি ই কে সমান কি হবে? আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো এখানে হাফ এম ইন্টু ভি স্কোয়ার এর মানটা আমরা বের করেছি 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তো এই মানটা যদি আমরা বসিয়ে দেই, তাহলে দেখো 2 কাটা যাবে, থাকবে mg ইন্টু এইচ মাইনাস এক্স। এই যে mg ইন্টু এইচ মাইনাস এক্স লিখলাম। অতএব বি বিন্দুতে বস্তুটির মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি যদি ই হয়, ই সমান কি হবে? আমি এখানে ইপি প্লাস ই কে লিখি নাই, সরাসরি ইপি এবং ই কে এর মানটা বসিয়ে দিয়েছি বি বিন্দুর ক্ষেত্রে। তো বি বিন্দুতে দেখো mgx ছিল স্থিতিশক্তি, এই যে ইপি এর মান, আর বি বিন্দুতে বস্তুর গতিশক্তি ই কে এর মান পেয়েছিলাম mg ইন্টু এইচ মাইনাস এক্স। তো মোট শক্তি আমরা জানি ইপি প্লাস ই কে, এই যে ইপি এর মান mg এক্স আর গতিশক্তি ই কে এর মানটা হচ্ছে mg ইন্টু এইচ মাইনাস এক্স। এখন এর পরের লাইনে দেখো mgx, এটা প্রথমটা সেম থাকবে, প্লাস দিয়ে আমরা এই যে mg ইন্টু এইচ মাইনাস এক্স ছিল, এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে হবে mgh মাইনাস mgx। তো এখানে মাইনাস mgx প্লাস mgx কাটা যাবে, শুধু mgh থাকবে। আর এই mgh মানে হচ্ছে এ বিন্দুতে বস্তুর মোট শক্তি বা যান্ত্রিক শক্তি। আমরা এই যে প্রথমে প্রমাণ করেছিলাম, দেখো এ বিন্দুতে মোট শক্তি সমান mgh। অর্থাৎ আমরা এ বিন্দু এবং বি বিন্দু দুইটার ক্ষেত্রেই মোট শক্তির পরিমাণ, অর্থাৎ এমবোর্ডের বস্তুটার মোট শক্তির পরিমাণ পেয়েছি mgh। এখন আমরা সি বিন্দুর ক্ষেত্রে দেখব, যদি সি বিন্দুতেও মোট শক্তিটা mgh হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো পরন্ত বস্তু শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো আমরা পরের স্লাইডটা দেখি। এই স্লাইডে দেখো আমি লিখেছি, আবার ধরি অভিকর্ষ বলের প্রভাবে বস্তুটি ভি বেগে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। এই যে সি বিন্দুটা ঠিক ভূমিতে, তো বস্তুটা এ বিন্দু থেকে ছেড়ে দিলে এটা ফাইনালি বি বেগে, শেষ বেগটা ভি হয়, ভি বেগে গিয়ে সি বিন্দুতে ভূমি স্পর্শ করে। তো যখন ভূমি স্পর্শ করবে, ভূমি স্পর্শ করার মুহূর্তে ভূমি থেকে তার উচ্চতা 0 হয়ে যাবে। তো আমরা স্থিতিশক্তির বা বিভব শক্তির সূত্রটা পড়েছিলাম mgh। তো এই ক্ষেত্রে যখন সি বিন্দুতে স্পর্শ করবে, অর্থাৎ ভূমি স্পর্শ করবে সি বিন্দুতে, তখন বস্তুর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে 0 হয়ে যাবে। অতএব mg ইন্টু 0, অর্থাৎ mgh যে সূত্রটা ছিল ইপি এর মান, এক্ষেত্রে এইচ এর মানটা 0 হয়ে যাবে। অতএব সি বিন্দুতে বিভব শক্তির মানটা 0 হবে, এই যে আমি এখানে লিখেছি। সুতরাং সি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান 0 এবং সি বিন্দুতে বস্তুটির গতি শক্তি হবে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। কিন্তু ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gs। আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে গতির সমীকরণটা জানি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gs। এখানে আমি লিখে দিয়েছি, দেখো বস্তুটির আদিবেগ ইউ সমান 0, যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল। আর এ বিন্দু থেকে যখন ফাইনালি ভূমি স্পর্শ করবে, অর্থাৎ সি বিন্দুতে গিয়ে ভূমি স্পর্শ করবে, তখন বস্তুর অতিক্রান্ত দূরত্বটা কিন্তু এইচ হবে, অর্থাৎ পুরো উচ্চতাটা অতিক্রম করে আসছে। অতএব এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল এইচ হবে, এই যে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখো। তো আমরা এখন এই যে ইউ এর মান 0 পেলাম, এস এর মানটা পেয়েছি এইচ, অতিক্রান্ত দূরত্ব। এই মানগুলো যদি এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে কি পাবো? ইউ এর মান 0 বসালে এটা 0 হয়ে যাবে। 2gs ছিল বি স্কোয়ার এর মান, তো 2gs এর জায়গায় এইচ বসাবো, অর্থাৎ বি স্কোয়ার এর মানটা আমরা পাবো 2gh। এখন এই বি স্কোয়ার এর মানটা যদি গতিশক্তির মানের মধ্যে বসিয়ে দেই, তাহলে ই কে সমান ছিল হাফ এম ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো, পরের লাইনে দেখো পাশে লিখেছি, হাফ এম ইন্টু 2gh। তো 2 কাটা গেলে থাকবে mgh। তো এটা পাইলাম আমরা গতিশক্তি। সি বিন্দুতে এম ভরের বস্তুটার গতিশক্তি হচ্ছে mgh, আর সি বিন্দুতে বিভব শক্তি বা অভিকর্ষজ বিভব শক্তি বা স্থিতিশক্তি যাই বলো না কেন, সেটা হচ্ছে 0। তো এখন আমরা যদি সি বিন্দুতে বস্তুর মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তিটা ই ধরি, ই এর মানটা কি পাবো? ইপি প্লাস ই কে। ইপি এর মানটা 0, ই কে এর মান পেয়েছি mgh, তো সমান হবে mgh। আর mgh মানে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি, অর্থাৎ আমরা পূর্বে যেটা প্রমাণ করেছিলাম, এ বিন্দুতে বস্তুর মোট শক্তিটা বা মোট যান্ত্রিক শক্তি হচ্ছে mgh, বি বিন্দুতেও বের করেছিলাম mgh, এখন সি বিন্দুতেও পেলাম mgh। এই কথাটাই আমরা বলেছি। সুতরাং পরন্ত বস্তুর ক্ষেত্রে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তির মান সমান।
একইভাবে দেখানো যায় পরন্ত বস্তুর গতিপথের সকল বিন্দুতে মোট শক্তি বা যান্ত্রিক শক্তির মান সমান থাকে। এটার মানে হচ্ছে আমরা তো এখানে 3টা বিন্দু দিয়ে প্রমাণ করেছি, আমরা যে কোনো বিন্দুতে অর্থাৎ এই যে এ থেকে সি বিন্দুতে আসার গতিপথটা, এই গতিপথের যে কোনো বিন্দুতে আমরা যদি দেখি সকল বিন্দুতেই মোট শক্তি বা যান্ত্রিক শক্তির মানটা হবে mgh। অতএব আমরা বলতে পারি পরন্ত বস্তু শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো এই যে আমি শেষে লিখে দিয়েছি এই লাইনটা, অতএব বলা যায় পরন্ত বস্তু শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। মূলত এখানে চিত্র থেকে বিষয়টা বোঝার চেষ্টা করবে, তাহলে বিষয়টা খুব সহজ হয়ে যাবে। তো আমরা এর পরের প্রশ্নটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রশ্নটা আছে, পরন্ত বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সম পরিমাণ গতিশক্তি লাভ করে এর প্রমাণ। তো অনেকেই শক্তির নিত্যতা সূত্র অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ এবং এই প্রশ্নটাকে একই মনে করে। আসলে এই দুইটা প্রশ্নের আনসারটা একই রকম হবে না, কাছাকাছি তবে একই রকম নয়, দুইটা আলাদা প্রশ্ন। অতএব উত্তর দেওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা বুঝে উত্তর দিতে হবে। তো আমরা এটার প্রমাণটা দেখে নেই। তো এখানে এইটা প্রমাণ করার ক্ষেত্রে প্রথমে আমরা পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা লিখে নিব। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে গতিপথের সর্বত্র বস্তুটির মোট যান্ত্রিক শক্তি ধ্রুব থাকে, অর্থাৎ বিভব শক্তি ও গতিশক্তির যোগফল সমান থাকে। এটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। তো এই সূত্রটা আগে লিখব, তারপরে আমরা প্রমাণটা লিখব। তো প্রমাণটা দেখার আগে আমি এখানে যে চিত্রটা দিয়েছি চিত্রটা একটু দেখে নেই। দেখো, শক্তির নিত্যতা সূত্র প্রমাণ করার সময় আমরা 3টা বিন্দু নিয়েছিলাম, এ বি সি। ভূপৃষ্ঠের উপর একটা বিন্দু সি নিয়েছিলাম। এই প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 3টা বিন্দু নেওয়ার দরকার নাই, আমরা এ এবং বি 2টা বিন্দু দিয়েই এই প্রশ্নের উত্তর দিতে পারবো। তো এখানে দেখো, এই যে অ্যাম্বরের বস্তুটা পূর্বের মতোই আমরা এই উচ্চতায় এ বিন্দুতে উঠিয়েছি। এই অ্যাম্বরের বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এই উচ্চতায় এ বিন্দুতে উঠাতে অবশ্যই কাজ করতে হবে, আর এই কাজটাই এ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি বা বিভব শক্তি হবে। যেহেতু এ বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় রাখবো, অতএব এ বিন্দুতে বস্তুর গতিশক্তি 0 হবে। এখন এ বিন্দু থেকে যদি বস্তুটাকে আমরা নিচে ফেলে দিই অর্থাৎ মুক্তভাবে পড়তে দেই, বস্তুটা তখন অভিকর্ষ বলের প্রভাবে নিচে পড়তে থাকবে এবং কোনো এক সময় বস্তুটা বি বিন্দু অতিক্রম করবে। তো আমরা ধরেছি বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে এক্স উচ্চতায়, আর যখন বি বিন্দু অতিক্রম করবে তখন বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে এই যে এ বি, আর এ বি এর মানটা হবে h মাইনাস এক্স, কারণ মোট উচ্চতা h এবং ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর উচ্চতা হচ্ছে এক্স। অতএব এ বি অর্থাৎ এ থেকে বি এর দূরত্বটা হবে h মাইনাস এক্স। আমি বর্ণনায় এই কথাগুলো প্রথমে বলেছি, তো আমরা বর্ণনাটা একটু দেখে নেই। ধরা যাক অ্যাম্বরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় এ বিন্দুতে ওঠানো হলো, চিত্র 2। এই যে চিত্র 2 এর সম্পর্কে আমি বলেছি। বস্তুটিকে h উচ্চতায় তুলতে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয়েছে তাই এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি বা বিভব শক্তি। আমি এই কথাটাই পূর্বে বলেছি। এখন এ বিন্দুতে বস্তুটি স্থির থাকায় এর গতিশক্তি 0 হবে। যেহেতু অ্যাম্বরের বস্তুটাকে আমরা এই উচ্চতায় এ বিন্দুতে উঠিয়ে স্থির অবস্থায় রেখেছি, অতএব তার গতিশক্তি 0 হবে, কারণ বেগটা 0। তো সুতরাং এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপিএ, পূর্বে শুধু ইপি লিখেছিলাম, এখানে ইপিএ লেখার কারণ হচ্ছে এ বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি। তো বস্তুর স্থিতিশক্তি কত হবে? mgh। অভিকর্ষ বিভব শক্তির রাশিমালা লেকচার 2 বা পার্ট 2 এই অধ্যায়ের সেই পার্ট 2 তে আমি এটা আলোচনা করেছি। যেহেতু h উচ্চতায় আছে বস্তুর ভর হচ্ছে m, অভিকর্ষ ত্বরণ g, অতএব এ বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি EPA সমান হবে mgh এবং এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি EKA সমান হবে 0, যেহেতু বস্তুটা এ বিন্দুতে স্থির অবস্থায় আছে। অতএব এ বিন্দুতে বস্তুর মোট শক্তি বা মোট যান্ত্রিক শক্তি যদি E হয়, তো E সমান আমরা লিখতে পারবো EPA প্লাস EKA সমান কি হবে? mgh প্লাস 0 ইকুয়াল mgh। তো আমরা এখানে এ বিন্দুতে মোট শক্তিটা বের করলাম। এরপরে যদি বস্তুটাকে ছেড়ে দেই অর্থাৎ নিচে পড়তে দেই, আমি এই কথাটাই এখানে বলেছি। এখন বস্তুটিকে এ বিন্দু হতে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলে গতিশক্তির সৃষ্টি হবে। বস্তুটা যখন নিচে পড়তে থাকবে, যেহেতু এখানে অভিকর্ষ বল ক্রিয়াশীল, অতএব এখানে একটা ত্বরণ থাকবে অর্থাৎ অভিকর্ষ ত্বরণ থাকবে এবং এই ত্বরণের ফলে বস্তুর বেগের মানটা বাড়তে থাকবে, অর্থাৎ যত নিচে পড়বে বস্তুর বেগটা তত বাড়বে, আর বেগ বাড়া মানে হচ্ছে গতিশক্তি বাড়বে। যেহেতু পূর্বে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি 0 ছিল এবং টোটালটাই ছিল স্থিতিশক্তি এবং এর মান ছিল mgh, যখন এ বিন্দু থেকে নিচে পড়তে থাকবে
আস্তে আস্তে গতিশক্তির সঞ্চার হবে। তো যেহেতু শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, এক রূপ থেকে অন্য এক বা একাধিক রূপে রূপান্তর হইতে পারে মাত্র, অতএব এ বিন্দু থেকে যখন নিচে পড়তে থাকবে বস্তুটা, বস্তুর স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হবে। আমি এই কথাটাই এখানে বলেছি। বস্তুটি যতই নিচের দিকে নামতে থাকবে, অভিকর্ষ বলের প্রভাবে এর বেগ ততই বৃদ্ধি পাবে, অর্থাৎ স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। ধরি কোনো এক মুহূর্তে বস্তুটি এ বিন্দু হতে বি বিন্দুতে পৌঁছালো। বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়ই থাকবে। এই বিষয়টা আমি শক্তি নিত্যতা সূত্র প্রমাণের সময় বলেছি। তো এ বিন্দু থেকে যখন বস্তুটা ছেড়ে দিব, যেহেতু বি বিন্দু অতিক্রম করার সময় বস্তুর বেগ থাকবে এবং বি বিন্দুটা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে, অতএব বি বিন্দুতে বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমরা পরের অংশটা দেখি। তো এইখানে এ বিন্দুতে স্থিতিশক্তির মানটা এবং গতিশক্তির মান, মোট শক্তির মানটা তোমাকে মনে রাখতে হবে। আমরা পরের স্লাইডটা দেখি। এখন দেখো, এখানে আমি লিখেছি যদি বি বিন্দুটি ভূমি হতে x উচ্চতায় থাকে। আমি এই কথাটা পূর্বে বলেছি যে বি বিন্দুটা ভূমি থেকে x উচ্চতায় আছে, চিত্র থেকেই বোঝা যায় বিষয়টা। তাহলে বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি ইপিবি, স্থিতিশক্তির মানটা কি হবে? আমরা জানি স্থিতিশক্তির মান হচ্ছে mgh, সূত্রটা হচ্ছে mgh। তো এখানে h মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ওই বিন্দুর উচ্চতা, যেহেতু এখানে উচ্চতাটা হচ্ছে x, চিত্র থেকে দেখো, অতএব বি বিন্দুতে বস্তুটির স্থিতিশক্তি হবে mgx। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি b² = a² + 2gs, এটা আমি পূর্বের প্রশ্নটাতেও বলেছি। তো এখানে বস্তুটির আদিবেগ u = 0, অতিক্রান্ত দূরত্ব s এর মানটা হবে h - x। এ বিন্দু থেকে যখন বস্তুটা নিচে পড়বে, বি বিন্দুতে যখন পৌঁছাবে, অর্থাৎ বি বিন্দু অতিক্রম করার সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে ab। যেহেতু বি বিন্দুর উচ্চতা x, এ বিন্দুর উচ্চতাটা হচ্ছে h, অতএব ab এর মানটা হবে h - x। আমরা এটাই লিখেছি, s এর মানটা h - x। g হচ্ছে অভিকর্ষ ত্বরণ, b হচ্ছে শেষ বেগ, অর্থাৎ বি বিন্দু অতিক্রম করার সময় বস্তুটার বেগ হচ্ছে এখানে v। এ বিন্দু থেকে বস্তুটাকে ছেড়ে দিলে বস্তুটা যখন বি বিন্দু অতিক্রম করবে, এ বি এর ক্ষেত্রে এইটাই হচ্ছে শেষ বেগ, অর্থাৎ বি বিন্দু অতিক্রম করার সময় যে বেগটা থাকবে সেটাই হচ্ছে বি বিন্দুর ক্ষেত্রে শেষ বেগ। তো এই মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, অর্থাৎ b² = a² + 2gs যে সূত্রটা লিখেছিলাম, এখানে যদি মান বসাই, u এর মান 0 বসাবো, s এর মান বসাবো h - x, তাহলে b² এর মানটা পাবো b² = 2gh - x। আমরা এটাই লিখেছি দেখো, সুতরাং b² = 2g × h - x। তো এরপরে দিয়েছি দেখো, সুতরাং বি বিন্দুতে বস্তুটির গতিশক্তি EKB, অর্থাৎ বি বিন্দুতে গতিশক্তির মানটা হবে 12 mv², এটা গতিশক্তির সূত্র। তো এখন আমরা v² এর মানটা যদি বসিয়ে দিই, এই যে 2g × h - x পেয়েছিলাম, আমরা এটাই বসালাম এখানে। এখন mg গুণ আছে, mg দিয়ে h - x কে আমরা গুণ করব। এই যে দেখো পরের লাইনে আমরা লিখেছি mg × h - x, 2 কাটা যাবে, যেহেতু উপরে আছে 2, নিচেও 2 আছে। তো এরপরে দেখো পাশে আমরা সমান চিহ্ন দিয়ে লিখেছি mg দ্বারা গুণ করে mgh - mgx, অর্থাৎ এই যে mgh - mgx এটা হচ্ছে বি বিন্দুতে বস্তুটার গতিশক্তি। পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা সূত্রের প্রমাণ এবং এই প্রশ্নের প্রমাণের মধ্যে মূল পার্থক্য হচ্ছে এই যে এইখানে কয়েকটা লাইনের মধ্যে আমি অতএব দিয়ে লিখেছি। দেখো, অতএব বি বিন্দুতে বস্তুটির মোট শক্তির মানটা আমরা mgh বের করেছি। যেহেতু এ বিন্দুতে মোট শক্তি mgh ছিল, বি বিন্দুতে মোট শক্তিটা mgh, অর্থাৎ শক্তির এখানে অন্য কোনোভাবে ক্ষয় হয় নাই বা অন্য কোনো রূপে রূপান্তর হয়নি। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে যখন নেমে আসবে বস্তুটা, তো বস্তুটা দেখো এখানে এ বিন্দুতে বস্তুর গতিশক্তি 0 ছিল। আমরা যদি পূর্বের স্লাইডটা আবার একটু দেখি, এই যে এখানে দেখো এ বিন্দুতে বস্তুটির স্থিতি শক্তি ছিল mgh, গতিশক্তির মানটা ছিল 0 আর মোট শক্তি ছিল mgh। আমরা পরের স্লাইডেও বি বিন্দুতে মোট শক্তিটা mgh পেয়েছি, অর্থাৎ পরন্ত বস্তুর ক্ষেত্রে যে সূত্রটা সকল বিন্দুতে, গতিপথের সকল বিন্দুতে মোট শক্তিটা সমান থাকবে, সেটা এখানে ঠিক আছে। আর এ বিন্দুতে স্থিতিশক্তি mgh, গতিশক্তি 0। এখন আমরা পরের স্লাইডে দেখি বি বিন্দুতে কত পেয়েছি। বি বিন্দুতে দেখো স্থিতিশক্তি হচ্ছে mgx, যেটা এ বিন্দুর ক্ষেত্রে ছিল mgh, আর বি বিন্দুতে গতিশক্তি পেয়েছি আমরা mgh - mgx। এ বিন্দুতে পূর্বের স্লাইডে আমরা পেয়েছি 0। এ বিন্দু থেকে এই যে বি বিন্দুতে নেমে আসলে, আমি এই যে লাইনটা লিখেছি এখানে দেখো, এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তু কর্তৃক হারানো স্থিতিশক্তির পরিমাণ, এ বিন্দুতে স্থিতিশক্তি ছিল mgh, বি বিন্দুতে হচ্ছে mgx। যেহেতু আমরা বলেছি এ বিন্দু থেকে যখন বস্তুটা মুক্তভাবে নিচে পড়বে, তখন বস্তুটার
স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, অর্থাৎ এ বিন্দুতে স্থিতিশক্তির মানটা সর্বোচ্চ ছিল, আস্তে আস্তে কমতে থাকবে। তো এ বিন্দু থেকে বস্তুটা বি বিন্দুতে নেমে আসলে বস্তুটা কতটুকু স্থিতিশক্তি হারাবে বা স্থিতিশক্তি কতটুকু কমবে সেটা কি পাবো আমরা, এই যে ইপিএ মাইনাস ইপিবি, অর্থাৎ এ বিন্দুর স্থিতিশক্তি মাইনাস বি বিন্দুর স্থিতিশক্তি। তো এ বিন্দুর স্থিতিশক্তি পেয়েছিলাম mgh, বি বিন্দুর স্থিতিশক্তি পেয়েছি mgx, এই যে mgh মাইনাস mgx লিখলাম। এরপরে এবং দিয়ে লিখেছি এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তুটি গতিশক্তি লাভ করে। গতিশক্তি লাভ করে কেন বললাম, এ বিন্দুতে বস্তুর গতিশক্তি ছিল 0, পূর্বের স্লাইডে আমরা দেখেছি, এখানেও চিত্রটা থেকে যদি দেখে নাও এ বিন্দুতে বস্তুটা স্থির ছিল। এম্বরের বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় এ বিন্দুতে উঠিয়ে আমরা স্থির অবস্থায় রেখেছিলাম। যেহেতু বস্তুটা এ বিন্দুতে স্থির ছিল অতএব তার গতিশক্তিটা 0 ছিল। যখন এ বিন্দু থেকে বস্তুটাকে নিচে ছেড়ে দিব অর্থাৎ মুক্তভাবে পড়তে দিব তখন আস্তে আস্তে গতিশক্তির সঞ্চার হবে। আমরা এই কথাগুলো পূর্বে স্লাইডে বলেছি। তো বি বিন্দুতে গতিশক্তি থাকবে, এ বিন্দুতে 0 ছিল, বি বিন্দুতে একটা নির্দিষ্ট মানের ধনাত্মক গতিশক্তি থাকবে, অতএব বি বিন্দুতে গতিশক্তির মানটা বেশি। অতএব এ থেকে যখন নিচে নামতে থাকবে বস্তুটা গতিশক্তি লাভ করবে। এই কারণে আমরা এই কথাটা এখানে লিখেছি, এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তুটি গতিশক্তি লাভ করে সমান ই কে বি মাইনাস ই কে এ, যেহেতু বি বিন্দুতে গতিশক্তিটা বেশি। তো এখানে মাইনাস করলে আমরা কি পাবো, ই কে বি এর মানটা আমরা পেয়েছি mgh মাইনাস mgx। এই যে পূর্বের লাইনে দেখো বি বিন্দুতে বস্তুটির গতিশক্তির মানটা আমরা পেয়েছিলাম mgh মাইনাস mgx। তো বি বিন্দুর গতিশক্তি বসালাম মাইনাস ই কে এ, অর্থাৎ এ বিন্দুর গতিশক্তি আমরা জানি 0, এই যে 0 লিখলাম। তো এখানে 0 মাইনাস আছে, অতএব রাশিটা সেম থাকবে, এই যে mgh মাইনাস mgx। এখন দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তু গতিশক্তি লাভ করে mgh মাইনাস mgx পরিমাণ। আবার পূর্বের লাইনটাতে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তু কর্তৃক হারানো স্থিতিশক্তির পরিমাণটাও হয় mgh মাইনাস mgx। তাহলে আমরা বলতে পারি এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসলে বস্তুটি যে পরিমাণ স্থিতিশক্তি হারাবে ঠিক সেই পরিমাণ গতিশক্তি লাভ করে। অতএব আমরা বলতে পারি পরন্ত বস্তু যে পরিমাণ স্থিতিশক্তি হারায় সমপরিমাণ গতিশক্তি লাভ করে। আর এইটাই হচ্ছে এই প্রশ্নের প্রমাণ। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখানে মূলত এই যে শেষের 2-3টা লাইন ভালো করে বুঝতে হবে এবং এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে চিত্র থেকে তোমাকে বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। তো আশা করি পরীক্ষায় আসলে এই বিষয়গুলো তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমার লেকচার দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই এই ভিডিও লিঙ্কটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।